একটু আগে এত রোদ ছিল যে মনে হচ্ছিল বাইরে বেরোতেই পারবো না, আর এখন আবার মেঘ চলে এসছে। এই হচ্ছে বর্ষাকালের ওয়েদার। এখানটা নতুন দোকান খুলেছে। ওয়েদারটা আবার মেঘলার দিকে যাচ্ছে। বৃষ্টি শুরু হলে মুশকিল হয়ে যাবে। যদিও রেনকোট নেওয়া হয়েছে, তবু রেনকোটে 70% বাঁচায়, কিন্তু 30% সেই ভিজতেই হবে। দেখা যাক। আজকে মঙ্গলবার, বহরমপুর শহর বন্ধ, সেই জন্য কনস্ট্রাকশনের কাজগুলো একদম পুরো দমে চলছে। রাস্তা ফাঁকা পেয়েছে, আর অন্যান্য দিন এই রাস্তা একদম ভিড়ে জমজমাট থাকে। আশা করছি বহরমপুরে যারা তোমরা দেখছো এই জায়গাটা এক কথায় চিনতে পারবে যে এখন কোন জায়গা দিয়ে যাচ্ছি আমরা। এই যে এখানে লেখা রয়েছে এখান থেকে শিলিগুড়ি 365 কিলোমিটার। একদম সোজা গেলে শিলিগুড়ি। একদিন যাব, বাইক নিয়ে যাওয়া হবে, কিন্তু আজকে নয়। আর সামনেই বহরমপুরের আইকনিক রামেন্দ্র সুন্দর সেতু। এতদিন পর্যন্ত এটাই বহরমপুরের একমাত্র সেতু ছিল ভাগীরথী নদীর উপরে, কিন্তু বর্তমানে দ্বিতীয় সেতু তৈরি হয়ে গিয়েছে আমার এখান থেকে বাঁদিকে। সামনে আমি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় অতটা ধরা পড়বে না। তো ওটা হচ্ছে দ্বিতীয় ভাগীরথী সেতু, সেটা হচ্ছে বাইপাসের জন্য। একদম কালো হয়ে আছে মেঘটা, ওইদিকে যে কোনো সময় বৃষ্টি নামবে। এইখান থেকে বহরমপুর শহরের একদম ফুল ভিউ পাওয়া যায়। যদিও বাইক রেখে কোনো দিন সাইডে গিয়ে দাঁড়াইনি, এখান থেকে দেখা যাচ্ছে একদম। এই যে শ্রাবণ মাস, তাই বাঁক নিয়ে ভগবান শিবের মাথায় জল ঢালতে চলেছে। এখন প্রত্যেকটা শিবস্থল যেগুলো, মানে দেওঘর আর আমাদের কাছাকাছি পাতালেশ্বর মন্দির আছে, আরও কিছু মন্দির আছে, সেখানে এত ভিড় হয় না। আর সোমবার হলে তো কথাই নেই। আজকে যদিও মঙ্গলবার, সোমবারে পা রাখা বা দাঁড়ানোর জায়গা পাওয়া যাবে না। তো আজকে চলেছি আমার বাইকে পেট্রোল ফিল করতে। হাই রোড দিয়ে যাচ্ছি, কারণ আমাদের শহরে যে পেট্রোল পাম্পগুলো আছে সরকারি, সেগুলোতে ফিল করার ইচ্ছে নেই, কারণ E20 নিয়ে এত গণ্ডগোল চলছে যে ওই পেট্রোলের দিকে মনটা যাচ্ছে না এখন, যে ওই পেট্রোলটা গিয়ে ভরি। সেই জন্য এখন চলেছি জিও বিপির যে পেট্রোল পাম্প রয়েছে সেখানে পেট্রোল ফিল করতে। তারপরে আরও কিছু জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, সেখানে সম্ভব হলে যাব, তারপর বাড়ি ফিরতে হবে। আজকের যাত্রা বেশি দূরের হবে না, কারণ সময় নেই। এখন দুপুর 2:24 বাজছে, আর এসেও বাড়িতে কিছু কাজ রয়েছে। তবু যাচ্ছি, তখন ভাবলাম একটা ভ্লগ বানানো যেতেই পারে। আর আরও একটা ব্যাপার, আমার যে মোটর ভ্লগের সেট আপ রয়েছে হেলমেটে, সেটা আমি তো তার দেওয়া মানে ওয়্যার্ড ব্যবহার করি। আমার মাউনোর মাইক রয়েছে, তার মাধ্যমে DJI Action 4-এ আমি ভিডিও রেকর্ড করি। কিন্তু সমস্যা কি হয় যে বাইরের আওয়াজটাকে একদম ক্যান্সেল করে দেয়, মানে বাইকের আওয়াজ সেরকমভাবে বোঝাই যায় না। সেই জন্য আজকে একটু এক্সপেরিমেন্ট করছি। আমার মোটর ভ্লগের সেট আপে ওয়্যারলেস মাইক যোগ করেছি। ওয়্যারলেস মাইক আমি ইউজ করি মোটর ভ্লগ বাদ দিয়ে, যখন নর্মাল ভ্লগ হয় তখন ওয়্যারলেস মাইক ইউজ করি, কিন্তু সেটা আজকে মোটর ভ্লগে সেট আপ করেছি।
আর আমি কিছুটা দাঁড়িয়ে চেক করলাম, সেখানে দেখলাম যে বাইকের আওয়াজ বেশ ভালোই আসছে, যদিও হাই স্পিডে ছিল না, এখন জানি না হাই স্পিডে কীরকম হবে। আরও এক জায়গায় দাঁড়িয়ে চেক করে নেব, আর ততক্ষণ রেকর্ড হচ্ছে এইটুকু তো আমি বাড়ি গিয়েই দেখতে পাবো যে আওয়াজটা কীরকম ক্যাপচার করেছে। আশা করছি ডিফারেন্স তো থাকবেই। তোমরা ডিফারেন্স পেলে আমার আগের ভ্লগগুলো দেখো আর আজকের ভ্লগটা দেখো যে সাউন্ডে কোনো ডিফারেন্স আসছে কিনা। আসলে বাইকের সাউন্ড, বাইরের সাউন্ড আর আমার কথা বলার সাউন্ড সবগুলো যদি ঠিকঠাক না আসে না, তাহলে ভ্লগের মজা আসে না। বাইকের সাউন্ড যদি না আসে তাহলে মনে হয় যেন আমি বাড়িতে বসে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখা যাক আজকের সাউন্ডটা কেমন আসে, ভ্লগটা কেমন হয়, সাউন্ডটা কেমন ক্যাপচার হয়। দেখা যাক, আমার ভ্লগটা দেখতে থাকো, কেমন হচ্ছে আমাকে ফিডব্যাক দিও। সামনে কিছুটা গেলে আমরা 4 লেনের হাইওয়েতে উঠে যাব, সেখান থেকে বাইপাসটা বাঁদিকে ভাগ হয়ে গিয়েছে। এই যে সমস্ত যাচ্ছে ভগবান শিবের মাথায় জল ঢালতে, যেহেতু শ্রাবণ মাস চলছে। আর এই ট্রাকগুলো চলে যাচ্ছে, এটা হচ্ছে বহরমপুর বাইপাস। আজকের দাম কত চলছে? 114 টাকা 46 পয়সা। এতে ছাড় আছে? হ্যাঁ, 116 টাকা 46 পয়সা, 2 টাকা ছাড়। আচ্ছা আচ্ছা। আজকে এলো 11 লিটার 11.66, আর টাকা লাগলো 1334 টাকা 60 পয়সা। জিওর একটাই নিয়ম আছে যে পেট্রোল ফিল করার সময় নেমে দাঁড়াতে হবে। এটা একটা ভালো সেফটির জন্য, এই জিনিসটা জরুরি, ভালো। আমাকে ফিল করার পরে যে কাজটা করতে হবে সেটা হলো আমার মিটারটাকে রিসেট করে নিতে হবে, তাহলে আমি মাইলেজটা বুঝতে পারবো। চলেছে লাস্ট তেল ফিল করার পরে 418 কিলোমিটার, মানে আমি তারপরেও খুচরো খুচরো কিছু ফিল করেছিলাম। মায়াপুর যাওয়ার সময় লাস্ট পেট্রোল ফুল ট্যাঙ্ক করা হয়েছিল। ট্রিপ মিটারটাকে 0 করে দিলাম। সেকেন্ড ট্রিপ, মানে আমার এখানে আসতে 7.9, মানে 8 কিলোমিটার মতো জার্নি হলো। আর আমার মাইলেজ দেখাচ্ছে ট্রিপ মিটারে 22। এটা মায়াপুর যাওয়ার সময় 29 হয়েছিল। শহরে চালালে এর মাইলেজ ড্রপ হবেই, এখন 22 আছে। আবার হাইওয়েতে উঠলেই মাইলেজটা আপে চলে যাবে। বাইকের অবস্থা বর্ষাকালে ঠিক রাখা খুব মুশকিল, কাদা বালি অবস্থা দেখো। আরেকটা জিনিস, আমার লেফট সাইডে ইন্ডিকেটারটা ভেঙে গেছিলো, এটাকেও ঠিক করে নিয়েছি। আর এই ট্রায়াম্পের একটাই প্রবলেম, এর জিনিস বাইরে পাওয়া যায় না শোরুম ছাড়া। আর শোরুমের দাম হচ্ছে 1200 টাকা, মানে সিঙ্গেল ইন্ডিকেটারের দাম 1200 টাকা। যেতে যেতে এখানে নাইট্রোজেন দিচ্ছে, এখানটা টায়ারে একটু নাইট্রোজেন ফিল করিয়ে নেই, যদিও পাম্প রয়েছে, তো একবার ভাবলাম চেক করে নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই যে নাইট্রোজেন এখানে ফিল করা হয়, নাইট্রোজেনও রয়েছে, এয়ারও রয়েছে, যেটা চাইবে সেটাই ফিল করা হবে। আমি নাইট্রোজেনটাই করলাম, কিন্তু আমার টায়ারে অলরেডি প্রেসার ঠিকই ছিল, 2-1 পয়েন্ট লেগেছে। চলো এখান থেকে বেরিয়ে যাই, কারণ মেঘের অবস্থা খুব একটা ভালো নয়, মেঘ কালো হয়ে এসছে। এখন আমরা পৌঁছে গিয়েছি সামনে আমাদের মেহেদিপুর টোল গেট। বেশিক্ষণ লাগলো না, জিও পেট্রোল পাম্প থেকে কিছুটাই। এটা হচ্ছে বহরমপুর ফরাক্কা রাষ্ট্রীয় রাজপথ NH-12। যথারীতি বাইকের টোল ট্যাক্স লাগে না, সেই জন্য আমরা বাইক লেন দিয়ে বেরোবো, এটা একটা সুবিধা। যদিও ন্যাশনাল হাইওয়েতে গোটা ভারতবর্ষে কোথাও টোল ট্যাক্স লাগে না, অনলি স্টেট এক্সপ্রেসওয়ে যেগুলো রয়েছে সেগুলোতে টোল ট্যাক্স লাগে। ম্যাক্সিমাম
উত্তরপ্রদেশ এইসব দিকে। আমাদের গন্তব্য বেশি দূরে নয়, এই কিছুটা গিয়েই আমাদেরকে ডান দিকে যেতে হবে। একটু ম্যাপে দেখে নেই, কারণ দ্বিতীয় কোনো ইন্টারসেকশন নেই যেখানটা পার হতে পারবো আমরা। এখানে দাঁড়িয়ে একটু চেক করে নেই যে জায়গাটা কোনখান দিয়ে যাওয়া যাবে। এইরকম ওয়েদার যদি হয় তাহলেই তো হাই রোডে গাড়ি চালিয়ে মজা, তাই না? মানে এই সাইডে আমার কালো মেঘ করে আছে, আর এই দিকে সূর্যের আলো। এদিকে মেঘ হচ্ছে সাদা, আর এই সাইডের মেঘ হচ্ছে কালো। আর হাইওয়ে একদম মাখনের মতো স্মুথ। এই হাইওয়েতে গাড়ি চালিয়ে হচ্ছে আসল মজা পাওয়া যায়। যারা বাইক নিয়ে বের হয়নি না, এই ফিলটা বুঝতে পারবে না। আর আমাদের গন্তব্য হচ্ছে এই যে সামনে মিল দেখতে পাচ্ছ, এই মিলের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা যাব। সামনে আশা করি ইন্টারসেকশন আছে, সেখান থেকে ডান দিকে বাঁক নেব। আর বর্ষাকালের জল পেয়ে গাছগুলো একদম সবুজ হয়ে গিয়েছে, আর ধান খেতেও জলে ভর্তি। এখন ধান লাগানো হয়েছে মনে হচ্ছে, সবুজ সবুজ ছোট ছোট ধান, অসাধারণ লাগছে। আই থিঙ্ক এখান থেকে আমাদেরকে ডান দিকে বাঁক নিতে হবে। এটা হচ্ছে গোপ গ্রাম। গোপ গ্রাম। ডান দিকে বাঁক নিয়ে মন্দিরটার নাম হচ্ছে মনে হয় সম্ভবত জীবন্তী মাতার মন্দির। পেছনে অঙ্কিতা বসে আছে, ও একটুতেই ভয় পেয়ে যাচ্ছে। যদিও বাইকে চড়ার অভিজ্ঞতা যথেষ্ট রয়েছে, তবুও যাই হোক হাইওয়ে তো, এখানে ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই যে রাস্তাটা মিস করে যাচ্ছিলাম, এখান থেকে সোজা আমরা যাব। এই গ্রামের ভেতরে রাস্তাটা সরু হয়ে গিয়েছে, আর একদম হাতের কাছে পুকুর, ধান ক্ষেত। অসাধারণ অসাধারণ লাগছে চোখে আমার। এখন জানি না মাইকে কতটা ক্যাপচার করছে কি বাইকের সাউন্ড আর আমার সাউন্ড। এটা হচ্ছে রাইস মিল। মন্দিরটা বেশি দূরে নয়, সামান্য কিছুটা যেতে হবে। এই যে দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত। এই যে ছাগল চড়াতে নিয়ে গেছিল। ধানের ক্ষেত দেখো, কচি কচি ধান লাগানো হয়েছে, একদম ছোট অবস্থায় রয়েছে। এইগুলি কিছুদিন পর, কয়েক মাস পর একদম সবুজে ভরে যাবে একদম মাঠগুলো, তখন আরও অসাধারণ লাগবে। এখনই সবুজ চোখে দেখতে পাচ্ছি আমি, তখন ধান বড় হলে মাটি দেখা যাবে না একদম। এই যে আমরা প্রায় চলে এসেছি, আজকে ভিড় রয়েছে। এই হচ্ছে জীবন্তী মায়ের মন্দির। চলো, ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। পার্কিং তো নয়, বাইক রাখার জায়গা রয়েছে। একদম শান্ত পরিবেশ। বাইকের ইগনিশন অফ করলাম, আর কোনো বাইরের আওয়াজ নেই সেরকম। একদম প্রকৃতির হাওয়া দিচ্ছে, গাছের উপর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, আর পাখির আওয়াজ। আর আমরা এখানে পৌঁছালাম, আর এই দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে।
মানে এতটা লাকি আমরা, জাস্ট গাড়ি রেখেছি আর হাতে এক ফোঁটা বৃষ্টির জল পড়লো। এই যেখানে দেখছো জলের ফোঁটা পড়ে রয়েছে। কী হলো ম্যাডাম, মন খারাপ? খেলো ওদের সাথে, খেলো, যাও। কি বলো বলো? এই রে যা, আমার ম্যাডামের মন একটু খারাপ হয়েছে কারণ বন্ধুরা আসেনি ওর সাথে। তিয়ান তথাগত স্কুলের বন্ধু রয়েছে, তারা আসেনি, সেই জন্য একটু মন খারাপ হয়েছে। আর সবার সময় তো মিলবে না না। এই যে এই হচ্ছে জীবন্তী মাতার মন্দির, মন্দিরে এখন পুজো চলছে। আমরা অনেক দিন আগে একবার এসেছিলাম, কিন্তু তখন এরকম পুজো পাইনি, আর মন্দিরটা তখন কমপ্লিট হয়নি। আর অঙ্কিতা ওখানে বসে গিয়েছে। এই যে আমরা ভিডিও করছিলাম, এই দিদিভাইরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিল। দিদিভাইদের বাড়ি এখানেই। পরিবেশটা এত অসাধারণ লাগছে। আমরা এর আগে যখন এসেছিলাম মন্দির একদম অসম্পূর্ণ ছিল, আর এখন সম্পূর্ণরূপে তৈরি হয়ে গিয়েছে। মন্দিরের ভেতরে এখন পুজো চলছে, অঙ্কিতারা বসেছে, আর পরিবেশটা খুব সুন্দর। কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হয়ে গেল, তখন কালো মেঘ করেছিল, আরও পরিবেশটা সুন্দর হয়ে গিয়েছিল। এখন আবার রোদের ছটা চলে এসেছে। তবু সামনে দেখো সূর্যের রেটা মেঘে ঢাকা পড়েছে আর এরকমভাবে নিচে আসছে। কি অসাধারণ পরিবেশটা লাগছে, তাই না? আমাদের শহরে এসব দেখতেই পাওয়া যায় না একদম। আর এখানে হাতের পাশে এই দেখো মাঠ, এখানে এখন ধান চাষ হচ্ছে। মানে বহরমপুর শহরের এত কাছে এত সুন্দর পরিবেশে একটা মন্দির রয়েছে, আমরা অনেকেই জানি না। আমি জেনেছি তার কারণ হচ্ছে মোটামুটি 4-5 বছর আগে আমরা এখানে এসেছিলাম আমার এক দাদার সঙ্গে, তখন এই মন্দিরটা তৈরি হচ্ছিল। সেই হিসাবে আমরা এই মন্দিরটার খোঁজ পেয়েছিলাম। তারপর আজকে এত সুন্দর ওয়েদার দেখলাম, আর ছুটি ছিল আজকে, সেই জন্য ভাবলাম এই মন্দিরটাতে একটু ঘুরে আসি। আর সামনে যে পুজো হচ্ছে সেখানে কিছু দিদিভাইরা ছিল, তারা বলল যে মানত করেছে, সেই জন্য এই পুজোটা চলছে। তারপরে প্রসাদ দেওয়া হবে, প্রসাদ খেয়ে যাওয়ার নিমন্ত্রণ পেলাম। চলো দেখি আজকে তোমাদেরকে কতটা দেখাতে পারি, কারণ আমি চোখে যা দেখছি সেই জিনিস তোমরা ক্যামেরায় ফিল করতে পারবে না। আর এই মন্দিরটার ঠিকানা হচ্ছে বহরমপুর থেকে বেরিয়ে এসে পলসন্ডার কিছু আগে, আর রাস্তাতে বোর্ড লাগানো রয়েছে যে জীবন্তী মাতার মন্দির। আর বহরমপুর থেকে বেরিয়ে পলসন্ডার দিকে বা শিলিগুড়ির দিকে যাওয়ার পথে মোটামুটি 15 কিলোমিটার মতো এসে তোমাকে ডান দিকে বাঁক নিতে হবে। সামনে দেখছো অঙ্কিতাকে এখানকার দিদিভাইরা ছেঁকে ধরেছে, কারণ হচ্ছে অঙ্কিতা ভিডিও করছিল আর দিদিভাইরা বলছে আমরাও দেখবো, আমাদেরকেও দেখাও। অঙ্কিতা তাদের সাথে গল্প করছে, আর আমরা এখানে প্রসাদ গ্রহণ করব, তারপরে বাড়ি যাব। এই যে আমার পুচকি, কেমন লাগছে বাবা? ভালো।
প্রসাদ দেওয়া হচ্ছে, আমরা এই প্রসাদ খাওয়ার জন্যই এখানে অপেক্ষা করছিলাম। আর প্রসাদে দেওয়া হয়েছে কি আছে, এটা চিড়ে আর চিড়ে গুড় আর দই বোধহয় না, চিড়ে গুড় দই। আচ্ছা, চিড়ে গুড় আর দই দিয়ে পায়েস ধরনের বানানো হয়েছে। আমাদের সাথে একটা পিঁপড়েও খেতে এসছে। আচ্ছা, এটা পায়েস। চিড়ে কোথায়? চিড়ে বললো, এটা তো পায়েস। আচ্ছা, এটা হচ্ছে পায়েস, এটা চিড়ে নয়, ওটা আলাদা জিনিস। অল্প এই যে চিড়ে থাক, এই দুটোকে মাখিয়ে খাওয়া হবে। মানে এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো এখানে আসার পরে। এই যে আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছিল, প্রথমে পায়েস, তারপরে চিড়ে আর দই, সঙ্গে গুড়। মানে টেস্টটা অসাধারণ লাগছে, সবগুলো মিক্স করে। মানে ইনারা পুজো দিচ্ছিলেন, মানত ছিল, মানত করার পরে পুজো দিয়ে আমাদেরকে ইনভাইট করেছিল যে প্রসাদ খেয়ে যাবে। সেই জন্য আমরা দাঁড়িয়ে গেলাম এখানে, এখন প্রসাদ গ্রহণ করছি। বেশ কিছুক্ষণ দাঁড়াতে হলো, কিন্তু দাঁড়িয়ে খুব একটা ভুল করিনি, কারণ প্রসাদের টেস্টটা এত সুন্দর লাগছে যে দাঁড়িয়ে বেনিফিটই হয়েছে আমাদের। তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এবার অঙ্কিতাদের খাওয়া আর একটু বাকি আছে। কেমন লাগলো খাবারটা? প্রথমবার খেলাম, বেশ ভালোই লাগলো। সমস্ত কিছুই আগে আগে খাই আলাদাভাবে। এবার দই, চিড়ে, আখের গুড় আর আগে ছিল পায়েস, সমস্ত কিছু এরমভাবে একসঙ্গে এই প্রথম খেলাম। তো বেশ ভালোই লাগলো। ওই দিদিভাই এগুলো মানা করেছিল যেতে, বললেন না আমাদের পুজো হয়ে গেছে, শেষের দিকে আমরা প্রসাদ এক্ষুনি দেবো, খাবার খেয়ে তারপরে যাবা, আগে যাবা না। মানে আমরা প্রসাদ খাওয়ার জন্য মোটামুটি 2-2.5 ঘন্টা এক্সট্রা এখানে থেকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, পেছনে কল রয়েছে, ওখানে জল নিচ্ছে, তাই গায়ে জল পড়বে। যাই হোক, প্রসাদটা খুব সুন্দর ছিল। এটা কিন্তু মন্দিরের প্রসাদ নয়, এটা ইনারা বাইরে থেকে এসেছিলেন, এনাদের মানত ছিল, সেই মানতের জন্য পুজো দিয়ে এখানে প্রসাদ বানিয়ে গ্রহণ করে তারপরে বাড়ি ফিরবেন। আরও একটা জিনিস, আমরা জল নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে কেনা জল। আমরা কেনা জল ছাড়া খেতে পারি না, কারণ বাইরের জলের টেস্ট এত বাজে হয়। তো এইখানে টিউবওয়েল রয়েছে, টিউবওয়েলটার জল খেয়ে দেখলাম এই কেনা জলকেও ফেল করে দেবে, তাই এখান থেকে টিউবওয়েলের জল ভরে নেব। এত সুন্দর টেস্ট, শহরের মধ্যে শুধু জলে আয়রন, ওই জন্য খাওয়া যায় না, ওই জন্য আমাদেরকে জল কিনেই খেতে হয়। তো এই কলটার এত ভালো টেস্ট যে এখান থেকেই জল খেয়ে নিয়েছি, যে ক্ষেত্রে আমরা অন্য জল মুখে দিতে পারি না। তো এখান থেকে এই বোতলে ফিল করে নেব জল। আমরা এখন মন্দিরটা ছেড়ে বেরিয়ে গেলাম, বেশ অনেকক্ষণ থাকা হয়ে গেল। এই যে যেটা বলছিলাম, দু সাইডে দেখো ধান ক্ষেত, আর সামনে সূর্যটা মাঘের মধ্যে থেকে উঁকি মারছে, অসাধারণ লাগছে দেখতে। এখন দ্বিতীয় গন্তব্য দেখি, আরও একটা মন্দিরের দিকে যাওয়ার ইচ্ছে আছে, যদি সময় সুযোগ হয় তো যাব। চলো, সাথে থাকো, দেখতে থাকো। আর ব্লগটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, আর যদি খারাপও লেগে থাকে তাও কমেন্ট করে জানিও যে কি খারাপ লাগলো, আরও কি ভালো করা যেতে পারে। তো চলো, সাথে থাকো। এখন যে রাস্তা দিয়ে চলেছি, এই রাস্তা পৌঁছাচ্ছে আমাদের সতীপীঠের একটি পীঠ কিরিটেশ্বরী মন্দিরে। আমরা কিরিটেশ্বরী মন্দিরে মায়ের দর্শন করব, তারপরে বাড়ির পথে রওনা দেব। এই রাস্তাটা 1-2 বছর আগেও এমন অবস্থা ছিল যে চলা যেত না, এখন এরকম ইট পেতে দিয়েছে। মানে ব্রিক, যে ডিজাইনার ব্রিকগুলো হয় সেইগুলো দিয়ে রাস্তাটা বানিয়েছে। মানে বাঁকের অংশগুলোতে যে জায়গাটা বেশি ক্ষয়ে যায়, লংজিভিটি বাড়বে নিশ্চয় তাতে। এই যে মাটির বাড়ি, এই বাড়ি তো আর দেখাই যায় না। মানে যে গ্রাম একটু উন্নত হয়ে গিয়েছে, সেই গ্রামে এই ধরনের মাটির বাড়ি আর নেই বললেই চলে। এইসব দিকে এখনও টিকে আছে।
একটা জিনিস ভালো যে ইলেকট্রিসিটি পৌঁছে গিয়েছে, আগে তাও ছিল না, মানে সন্ধ্যে রাত্রি হলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তো। এখন ইলেকট্রিসিটির দরুন অন্ধকারটা অন্তত দূর হয়েছে। আর রাস্তাঘাট তো দেখছোই, রাস্তাঘাটও সুন্দর করে দিয়েছে। প্রায় 6:45 বাজতে চললো। এই যদি শীতকাল হতো না, শীতকালে হলে এতক্ষণে গভীর অন্ধকার হয়ে যেত, কিন্তু যেহেতু জুলাই মাসের প্রায় শেষের দিক চলছে, সেই জন্য সূর্য একদম ম্যাক্সিমাম সার্ভিস দিচ্ছে এখন। মিষ্টি একটা সুন্দর বাতাস বইছে, এটা আমি ফিল করতে পারলাম এই গ্রামের রাস্তার ভিতরে আসার পরই। আমি আমার চোখের সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, সেই দৃশ্য ক্যামেরায় ক্যাপচার করা খুব মুশকিল। এই চোখের সামনে আমার এই দৃশ্য দেখা আর জিনিসটা অনুভব করা, আর ক্যামেরায় টিভির সামনে বসে স্ন্যাক্স খেতে খেতে দেখা, অনেক পার্থক্য। যে বিকালের ফুটবল খেলা চলছে, আর আমাদের শহরের মধ্যে যে মাঠগুলো ছিল সেগুলোকেও প্রাচীর দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। আর এখানে খোলা মাঠে নিজের মতো করে ছেলেরা ফুটবল, ক্রিকেট এসব খেলা, আড্ডা দেওয়া সমস্ত কিছু চলে। এটাই হচ্ছে গ্রামের পরিবেশ, যেটা এখনও টিকে রয়েছে। আর শহরের পরিবেশকে আমরা, তারপর যারা প্রশাসনে আছে তারাই কি বলবো, মানে নষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে। যাই হোক, যা চলছে সেটাই চলবে, আমরা আর কি করতে পারি। এই হচ্ছে আমাদের কিরিটেশ্বরী মন্দির। মন্দিরটাকে সম্প্রতি রিনোভেশন করা হয়েছে, কারণ এই যে মন্দিরটা দেখছো, এটা আমরা মোটামুটি 8 থেকে 9 বছর আগে এসেছিলাম, একদম ভাঙা ছিল। তার যদি অবশেষ বাকি থাকে তো তোমাদেরকে দেখাচ্ছি। আর বাকি এই মন্দিরগুলো কিছু নতুন করে তৈরি হয়েছে, আর এই দুটি মন্দির হচ্ছে আসল। যে আমাদের সামনে এইটি হচ্ছে কিরিটেশ্বরীর মূল মন্দির। 51 পীঠ যে সতীপীঠ রয়েছে, সেই সতীপীঠের এক পীঠ হচ্ছে এই কিরিটেশ্বরী মন্দির। এই যে এটি হচ্ছে কিরিটেশ্বরী মন্দিরের গর্ভগৃহ, আর সামনে মায়ের প্রতীকী মূর্তি রয়েছে। আর এই মন্দিরটি পুনঃসংস্কার করা হয়েছিল। এখানে লেখা রয়েছে লালগোলাধিপতি দানবীর মহারাজা শ্রীযুক্ত রাও যোগেন্দ্র নারায়ণ রায় CIE মহোদয়ের ব্যয়ে পুনঃসংস্কৃত হইল বাংলার 1337 সালে। আর কার্যের প্রধান উদ্যোগী হচ্ছে নিহালিয়ার জমিদার শ্রীযুক্ত রায় সুরেন্দ্র নারায়ণ সিংহ বাহাদুর। আর কন্ট্রাক্টর ছিলেন বহরমপুর নিবাসী শ্রী বিষ্ণুচন্দ্র ভাদুরী। আর এখানে যে বড় মন্দিরটি রয়েছে, এটি হচ্ছে এখানে লেখা ফলক অনুসারে কিরিটেশ্বরী মাতার আদি মন্দির। এটি পুনর্নির্মিত হয়েছিল 9ই আষাঢ় রবিবার 1397 সাল বাংলার। এখানে মায়ের মর্মর মূর্তি রাখা রয়েছে। আচ্ছা আচ্ছা, অমাবস্যার দিন মাকে স্নান করানো যেতে পারে পুজো দেওয়ার সময়। এনার আদি যে কিরিট, সেটা মায়ের বেদির নিচে রাখা রয়েছে। মন্দিরের ভেতরে যে মূর্তিগুলি দেখলে, তার মধ্যে একটি যেটা শিলার উপরে রয়েছে সেটিও মা কিরিটেশ্বরী, আর আরেকটি যে মন্দির রয়েছে যেখানে মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠিত আছে, সেটাও মা কিরিটেশ্বরীর মূর্তি বলেই প্রচলিত। আর মৃন্ময়ী মূর্তির নিচে উনি বললেন যেটা, সেই অনুসারে মায়ের যে কিরিট রয়েছে সেটি রাখা রয়েছে সেই মন্দিরের বেদির নিচে। সেটি কোনো এক সময়ে বিশেষ মনে হয় অনুষ্ঠান বা কিছু সময়ে দর্শনও করা যেতে পারে, যেটুকু শুনলাম। আর দর্শন করে এই দিকে চলে এলাম পিছনে যে পুকুর রয়েছে সেটি দেখতে।
পুকুরের চারিদিক জঙ্গলে পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু জল একদম স্বচ্ছ। মন্দিরগুলো সমস্ত সংস্কার করা হয়েছে, কারণ 8-10 বছর আগে একদম ভাঙাচোরা ছিল এইগুলো। এই যে পুকুর চত্বরটা দেখো, কত বড় পুকুরটা, মানে বৃহৎ একদম। আর মূল মন্দিরের পিছনে এরকম বেশ কিছু পুরনো মন্দির রয়েছে। এগুলি হচ্ছে আদি মন্দির। এগুলির অবস্থা অতি জরাজীর্ণ আর জঙ্গলে ঘিরে নিয়েছে একদম। এরকম বেশ কিছু মন্দিরের ধ্বংসাবশেষ এখানে রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এই মন্দিরের ধ্বংসাবশেষের কিছু অংশ অতি অল্পই অবশিষ্ট আছে এখানে। আরও একটা জিনিস দেখো, এই যে এখানে কতটা বুঝতে পারছো জানি না, বট গাছ রয়েছে, আর বট গাছের শেকড়ের পেছনে পুরনো মন্দির রয়েছে। বট গাছটি একদম তার উপরেই ঘিরে ধরেছে সম্পূর্ণভাবে। আর মন্দির যে এখানে রয়েছিল, ভালো করে নজর না করলে তোমরা বুঝতেই পারবে না। এই যে এখানে গ্যাপ রয়েছে, গ্যাপে আমি ইট দেখতে পাচ্ছি। এই যে সামনে দিয়ে যদিও খোলা রয়েছে, এই যে এখানে ভগবান শিবের মূর্তি রয়েছে, শিবলিঙ্গ, আর সম্পূর্ণ বটগাছ দিয়ে ঘেরা একদম। যাই হোক, পরিবেশটা খুব ভালো। আমাদের গন্তব্যের শেষ মন্দির ছিল এটা। এখান থেকে দেখে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে সামনে আরও একটি সংস্কার করা মন্দির। এখানে পৌষ মাসে, মনে হয় গোটা পৌষ মাস জুড়ে বিশাল বড় আকারের মেলা হয়। আমরা এসেছিলাম এই বছর। আর তোমরা এই মন্দির কে কে ভিজিট করেছো, সম্ভব হলে আমাকে জানিও। এই যে এই মন্দিরটিতে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করা হচ্ছে। বৃহৎ একটা শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠিত করা হচ্ছে। চলো এখান থেকে বেরিয়ে যাই। এখানেও বেশ কিছুটা সময় কাটানো হলো, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। আর ভিডিওটা যদি কন্টিনিউ করতে পারি তো তোমাদেরকে দেখাচ্ছি, নইলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো যাত্রায়। যাক, তোমরা সবাই ভালো থেকো।